আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শিশির অধিকারী। শিশির বাবু, আজকে নিশ্চয়ই আপনার কাছে খুবই গর্বের দিন। আপনার পুত্র আগামীকাল রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন, কি বলবেন? এটা তো মানুষের আশীর্বাদ। আহ, এই তো মানুষের আশীর্বাদ নিয়ে আহ, মুখ্যমন্ত্রী হচ্ছে তো আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। আর বহুদিন পরে বাংলার মুক্তিতে তারা যে লড়াই দিয়েছেন, যে শুভেচ্ছা আশীর্বাদ দিয়েছেন, তাতে আমরা সকলে ওদের কাছে কৃতজ্ঞ। এবং আমি আশা করি বাংলার যে ধ্বংসলীলা থেকে উদ্ধার করতে পারবে শুভেন্দু। মানে আমি জানি ফোন আসছে আপনার। বলছি হ্যাঁ, যে এই ছেলের মধ্যে এই যে জেদ, মানে যে জেদটা ধরেছিলেন যে উৎখাত করেই ছাড়বো, হ্যাঁ, মানে এই রকম জেদ কেউ ছোট থেকেই ছিল ওর মধ্যে? হ্যাঁ, যে খুব জেদি ছিল, আচ্ছা। খুব জেদি ছিল। মানে কম চেষ্টা তো হয়নি পুরো শেষ করার, মানে পুরো পরিবারকে শেষ করার চেষ্টা হচ্ছিল, সেই জায়গায় হ্যাঁ, লড়ে হ্যাঁ, যে জয়টা ছিনিয়ে আনা। হ্যাঁ, মানে এবং আপনার কি সবই বিশ্বাস ছিল? আমার বিশ্বাস ছিল। ও একটা সবে স্টার্ট স্টার্ট করেছে। অনেক আরো অনেক দূরও যাবে আপনাদের শুভেচ্ছায়, মানুষের আশীর্বাদে। অনেক অনেক দূর যাওয়া উচিত ওর। কারণ ও ভারতবর্ষকে যেমনি চিনে, বাংলাকে অনেক ভালোভাবে চিনে, ভারতবর্ষকেও চিনে। এবং অর্থনীতি সম্পর্কে ওর ধারণা অনেক বেশি। এবং অবশ্যই, এবং আপনিও তো প্রচুর খেটেছেন এবারে, প্রচুর প্রচারও করেছেন এই অবস্থায় শরীরের। না, ঠিকই আছে, ঠিক আপনি আছে। তাহলে গামছা নিয়ে যেতেন না প্রচারে? হ্যাঁ, আমি তো গামছা নিয়ে যেতাম, গলায় গামছা দিয়ে ক্ষমা চাইতাম। কারণ মহাপাপ করে ফেলেছিলাম। নিজেরা দল করলেই ভালো করতাম, এরকম একটা পাপী মহিলার সঙ্গে আমরা যাওয়াটা অন্যায় হয়েছে। সবার অনেক ক্ষতি করে দিয়ে গেল। একেবারেই অনেক ক্ষতি। কিন্তু আপনি এটা শুনেছেন তো যে উনি আগামীকাল শপথ নেবেন, কিন্তু যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি এখনো পদত্যাগ করেননি? দরকার হয় না, মানে ওটা দরকার হয় না। সংবিধান, যার জ্ঞান আছে তারা প্রত্যেকে বুঝে যে ওটা প্রয়োজন হয় না। কিন্তু কিন্তু এটা করছেন কেন, কি মনে হচ্ছে যে উনি কেন ছাড়ছেন না? ওরা খেতে পাবেন না। খেতে পাবে না? না, উনি ওনার পরিবার খেতে পাবেন না। তো এটাকে তো ব্যবসা হিসাবে নিয়েছিলেন ওরা। আহ, তার জন্য এই অবস্থা, সেবা হিসাবে নেননি। হ্যাঁ, উন্নতি, উন্নতি ও মানুষের উন্নতি, স্টেটের উন্নতি, যুবকদের সমৃদ্ধি কখনো ভাবেননি। নিজের কথাই, নিজের পরিবারের কথাই ভেবেছেন। কিন্তু এখন ব্যবসা চলে গেলে খেতে না পাওয়াই স্বাভাবিক। এই আচ্ছা, এটা তো যা করেছেন এটা তো জেলে যাওয়া উচিত, তাই না? সে তো বিচারকরা বিচার করবে। তবে আমরা মনে করি এই পাপের প্রায়শ্চিত্ত অনেক দূর এদের করতে হবে। এবং দুদিন আগে যে ঘটনা ঘটলো, আপনাদেরই খুব বাড়ির ছেলেই বলা যায়, চন্দ্রনাথ রথকে যেভাবে গুলি করা। কিন্তু দেখুন, নন্দীগ্রামে 40-42 জন মানুষ আমাদের চলে গেছে, আমাদের খুব নিজেদের। আমার নিজের ভাইকে গুলি করেছিল, গুলি করে মেরেছে। এটা ঘটনা জানবেন। আহ, একটা শুভেন্দুর ঠিক পরের ভাই, যে পরের ভাই যে ছিল, আহ, আহ, মানে পরের কাকা, ওর কাকা তাকে গুলি করে মেরেছিল। এমনি পেট্রোল পাম্পের মধ্যে গুলি করে গেছে, মেরেছিল। লাস্ট ইলেকশন, দুটো ইলেকশনের আগের ইলেকশন। এ তো আমাদের পরিবার তো অনেক সাফার করেছে। তো ঠাকুর আছেন, বিচার করবে, মানুষ বিচার করবে। মানুষের সমৃদ্ধি সুখটাই করুক, বিশেষ করে যুবকদের একটা বাস্তব অর্থনীতিতে আনুক বাংলাকে। এইটি আমার প্রার্থনা, আর কিছু নেই। কিন্তু আমি তো ভাবছি উনি যেভাবে, যে যখন বেকায়দায় পড়ে যান এমন ফোন টোন করে রিকোয়েস্ট করতে শুরু করে দেন, আমি ভাবছি আপনাকে আবার না কোনদিন ফোন করে বসেন, আমার ভাইপোটাকে একটু বাঁচাতে হবে, শুভেন্দুকে বলুন, মানে এরকম না কোনদিন আবার ফোন করে বসেন আপনাকে? দেখুন, কা- রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রনায়ক যারা হয়, আর যারা চলেন, তাদের তো ওই আম্বেদকরের আহ, আহ, রচিত সংবিধানের মধ্যে দিয়ে চলতে হয়। সেখানে অনুরোধ উপরোধ
কতটা থাকবে, কতটা আইনত গ্রহণযোগ্য হবে, সবটা বিবেচনা করে দেখবার ক্ষমতা যার আছে সেই ভালো রাষ্ট্রনায়ক হয়। আমি আশা করি উনি যা পারেন করতে পারেন, কিন্তু খুব সুবিধা হবে না বলে মনে হয় না। ছেলে মুখ্যমন্ত্রীর চেম্বারে গেলে যাবেন নাকি একদিন? যেদিন বলবে, ডাকবে, যাবো, নিশ্চয়ই যাবো। কালকে যাচ্ছেন নাকি তো শপথে? আমরা রেডিও টিভিতে দেখবো, মানে মানুষের সঙ্গে থেকে দেখবো। আমাদের ওইভাবে দৌড়ে গিয়ে আচ্ছা। ভিড় বাড়ানোর কোনো যুক্তি নেই। আহ, তার মা, আমি, ওর মাসি ওকে বড় করেছে, আমরা টিভিতে বসে দেখবো। আপনার আমরা গিয়ে আর ভিড় বাড়াতে চাই না। আপনাদেরকে এত কষ্ট দেওয়া হয়েছিল, এত বয়স হতে এই সাউন্ড বাজানো, ডিজে বাজানো, সব তো মনে পড়ছে না আজকে? সে সবই আছে, সবই আছে, সবই আছে। আর ও মা ওদের খুব মা খুব খুশি হয়েছেন? মা তো নিশ্চয়ই খুশি হবে। ওর মা আহ, ওই, জন্ম দিয়েছে তাকে, সে হুম। তার তো খুশি হওয়ার কথাই, খুশি তো হবে বটে। বিশেষ করে ওর মাসি, যে তাকে খাইয়ে পরিয়ে বড় করেছে, আহ, আর সে আরো বেশি খুশি হবে। কিন্তু মেদিনীপুর কিন্তু ফের একটা নতুন রেকর্ড তৈরি করলো, যদিও গোটা রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু মেদিনীপুরের মাটি যে সত্যিই বাংলার একটা পরিবর্তনের বিরাট কাজ করতে পারে, দেখালেন আপনারা না, কিন্তু। এটা অজয় দা করতে গেছিলেন, বয়সটা বেশি বলে পারলেন না। আমার একবার মনে হয়েছিল, কিন্তু অজয়দার কথা ভেবে আমি ওই রিস্কটা নিইনি। আমরা বুঝতে পেরেছিলাম অনেক আগে, হুম। বুঝতে পেরেছিলাম, এবং খুব স্ট্রংলি এটাকে বুঝে নিল খুব কম বয়সে শুভেন্দু। তার পক্ষে লড়াই করাটা সহজ হয়েছে। ওকে, ভালো থাকবেন। ওকে, ওকে। ভালো হ্যাঁ, ভালো থাকবেন। থাকুন, আপনার আশীর্বাদ করুন। ভালো আপনার থাকবেন। আশীর্বাদ থাকুক ঠিক ওর আছে। শুভেন্দুর উপরে, ও বড় হোক, একদম আপনাদের একদম। আমার মানুষ সাহায্য করুক, এই প্রার্থনা আমার। ভালো থাকুন, ভালো থ্যাংক ইউ থাকুন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, আজ্ঞা। গর্বিত বাবা, খুবই স্বাভাবিক। ছেলে মানে মুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছেন এই বয়সে, তো খুবই গর্বের ব্যাপার। গোটা পরিবার গর্বিত, মা বয়স্ক, মাসি বড় করেছেন, সবাই গর্বিত। এবং মেদিনীপুরের ছেলে সত্যিই এইরকম একটা জায়গায় বসছেন শুধুমাত্র ওনার জেদ এবং স্থির লক্ষ্যের জন্য। বাবা বলছেন, আমি যেটা পারিনি, শুভেন্দু অধিকারী সেই ঝুঁকিটা নিয়েছেন, তো সেই জন্য আজকে এই জায়গাটা। আমারও একবার মনে হয়েছিল যে একটা নতুন দল গড়ি, কিন্তু আবার মানে পিছিয়ে আসতে হয়েছিল। কিন্তু ছেলে সেটা কিন্তু করে দেখালেন এবং বললেন আরও অনেক দূর এগোবেন। দেখুন, শুভেন্দু অধিকারী এই মুহূর্তে কিন্তু গোটা দেশের কাছে একটা ফিগার। শুধু আজকের ঘোষণার জন্য তা না, কিন্তু আগে থেকেই উনি যে নিজের ইমেজটা তৈরি করেছেন লড়াইয়ের ক্ষেত্রে, আমি নিজে দেখেছি। যখন অন্যান্য রাজ্যে ভোট হয় আমি তো যাই, আমি যাই এই জন্যে ওইসব ওখানে কেমন ভোট হচ্ছে দেখতে এবং আপনাদেরকে দেখাতে, বাংলায় যে ভোটটা হয় কত খারাপ, মানে কত আমরা কষ্টে আছি, এটা বোঝানোর জন্যে। আমি সবসময় একটা জনমত তৈরি করার জন্যে বা মানুষকে সচেতন করার জন্য কাজটা করে গেছি। তো আমি দেখেছি, আমার সঙ্গে অনেকবার দেখা হয়ে গেছে, ত্রিপুরাতে গেছি, ওখানে গেছেন, আমি দেখেছি যে কীরকম ক্রেজ। শুধু বাঙালি যারা আছেন তারা না, নন বেঙ্গলি তাদের মধ্যে শুভেন্দুর সম্পর্কে একটা দেখেছি ধারণা রয়েছে, এবং তারাও শুভেন্দু করেন। ফলে উনি কিন্তু একজন ন্যাশনাল ফিগার হতে পারেন। বাবাও যথেষ্ট বিচক্ষণ, সেই জায়গা থেকেই বলছেন ও আরও অনেক দূর এগোবে। আমারও কথা বিশ্বাস, আসলে এমন একটা প্ল্যাটফর্মে শুভেন্দু অধিকারী চলে এসছেন, একটা ন্যাশনাল পার্টি, শুধু ন্যাশনাল পার্টি না, বৃহৎ ন্যাশনাল পার্টি। মুখ্যমন্ত্রী হচ্ছেন পশ্চিমবঙ্গের, একটা বিরাট দলের ব্যাকআপ, এবং কেন্দ্রীয় সরকার চলছে তার ব্যাকআপ। ফলে উনি কিন্তু বিরাট কাজ করতে পারবেন। ওনার হাতে কাজের জন্য যে সংস্থান, আর্থিক সংস্থান বিশেষ করে, এটা কিন্তু বিরাট থাকবে। ফলে উনি কিন্তু পশ্চিমবঙ্গটাকে সাজিয়ে তুলতে পারবেন। দারুণ সুযোগ পেয়েছেন। এর আগে সরকার এসছে, ওই কেন্দ্রের সঙ্গে যোগ নেই, বঞ্চনা, কিন্তু এখানে বঞ্চনার তো কোনো কথা নেই, ডাবল ইঞ্জিন সরকার। ফলে কাজ করে দেখানোর কিন্তু একটা বিরাট সুযোগ শুভেন্দু অধিকারীর কাছে আছে। আর উনি যেহেতু মানে এমনিতেই বললাম ন্যাশনাল একটা তকমা মানে আছেই, অন্যান্য রাজ্যে উনি যেভাবে ঘোরেন বা ক্যাম্পেনার হিসেবে কাজ করেছেন, ফলে এখানে কাজ করে, যেমন দেখবেন হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হয়েছেন, ওনারও একটা দেশ জুড়ে একটা পরিচিতি এসছে,
যোগী আদিত্যনাথ একটা পরিচিতি এসছে দেশ জুড়ে। তো আমার ধারণা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার পরে এবার দেশের অন্যত্রও দেখবেন, মানে যখন অন্য কোনো জায়গায় ভোট টোট হবে এমনিতেই যেতেন, আরও দেখবেন উনি যাবেন, ফলে একটা ন্যাশনাল ফিগার। এই মুহূর্তে হয়তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে, কিন্তু আগামী দিনে যেহেতু দলটা বিজেপি, একটা বিরাট ব্যানার, দেখবেন ন্যাশনালি একটা বড় ফিগার হয়ে উঠবেন। সেটাও কিন্তু বাংলার জন্য একটা বিরাট গর্বের হবে। বাঙালি দিল্লির বুকে রাজ করতে পারলে, বা রাজ বলতে আমরা এরকম এই দিদিমণির মতো এরকম রাজ না, ছ্যাঁচড়ামি করা না, ওটা রাজও বলে না, ওটাকে ওটা ছ্যাঁচড়ামি বলে, যার জন্য গোটা বাংলার মানুষের মাথা হেঁট হয়। মানে গর্বের জায়গা থেকে যদি কোনো বাঙালি থাকেন, একটা জায়গায় প্রতিষ্ঠিত হন, ভালো লাগবে। তো আমরা যা দেখতে পাচ্ছি দর্শক, এই বাংলায় নতুন একজন উঠছেন বাঙালি পলিটিশিয়ান, এখন মুখ্যমন্ত্রী, কিন্তু ন্যাশনালি একজন কিন্তু আগামী দিনে একটা বিরাট জায়গা পাবেন। বয়স তো এখন তুলনায় অনেক কম তো না, এই বয়সে মুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছেন। ফলে আর বিজেপির যা দেখছি, বিজেপিকে শেষ করা কিন্তু খুব মুশকিল আছে, দিন দিন বেড়ে যাচ্ছে। ফলে ন্যাশনালি কিন্তু আগামী দিনে এই শুভেন্দু অধিকারী একটা বিরাট জায়গায় যাবেন, এটা আমারও কোথাও মনে হচ্ছে। ফলে দারুণ একটা টাইমিং, দারুণ সময় মুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছেন, এবং নিজের যোগ্যতায় হচ্ছেন, কারো দয়াতে না, নিজের কর্মফল এটা উনি পেয়েছেন, মানে নিজের এত ভালো কাজের ফল পেয়েছেন, জাস্ট কাজ করে গেছেন দিনরাত এক করে, আজকে এই জায়গায় ওনাকে এনে দিয়েছে। সুতরাং সবটাই হচ্ছে অর্জিত, দয়া দাক্ষিণ্যে না, অর্জিত। তো যিনি এই 5-6 বছরে এরকম একটা পদ অর্জন করতে পারেন, আর সেই পদে বসে যদি একটু কাজ করতে পারেন, দেখাতে পারেন এরকম ব্যাকআপ আছে যেখানে, তো খুবই নর্মাল উনি একটা আরও দিল্লিমুখী হবেন, বা ন্যাশনালি একটা বড় ফিগার হয়ে উঠবেন। দেখবেন এই দল, বিজেপি দল, দেখবেন আগামী দিনে শুভেন্দু যা বক্তব্য তো শুনেছেন নানান ক্ষেত্রে, এবার কাজ করলে আরও প্রমাণ দেখানোর মতো হয়ে যাবে না। দেখবেন বিজেপি দল কীভাবে শুভেন্দুর উপরে ন্যাশনালি ভরসা করছে দেখবেন। ফলে বাঙালি একজন আবার বড় একজন পলিটিশিয়ান হয়ে উঠছেন, যিনি দেশের বুকেও একটা জায়গা করতে পারবেন সততার নিরিখে, চুরি, দুর্নীতি, চুকলিবাজি আর এই পাগলামের নিরিখে না। হেরে ভূত হয়ে গেছেন, এখনও বলছেন পদত্যাগ করবো না। কালকে শপথ উনি এখনও ফেসবুকে লিখে রেখেছেন, আর টুইটারেও এক্সট্রান্ডেও লেখা আছে যে অনারেবল মুখ্যমন্ত্রী। তো এই তো হচ্ছেন ওনার এই পাগলামির জন্য দেশের একটা অংশের মানুষ হয়তো মনে রাখবেন, বলতে ওই রকম মনে রাখা, কিন্তু সম্মান, সততা, সত্যিকারের পলিটিশিয়ান, সেই নিরিখে শুভেন্দু অধিকারী কিন্তু একটা জায়গাতে যাচ্ছেন। দর্শক বলবেন, বাবার কথা তো শুনলেন, এবার আপনারা কি ভাবছেন? শুভেন্দু অধিকারী পদে যে বসতে চলেছেন, আপনাদের কি প্রত্যাশা? অবশ্যই দর্শক বলবেন। উনি তো মুখ্যমন্ত্রী হচ্ছেন আগামীকাল, আর ফেসবুক মুখ্যমন্ত্রী হয়ে মমতা ব্যানার্জি এখনও থাকছেন। দেখা যাক সেখানে কতদিন অনারেবল চিফ মিনিস্টার হিসেবে ফেসবুকে ওনার প্রোফাইলে লিখে রাখেন। দর্শক বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।